আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আম, আজকে একটা বিষয় নিয়ে আর কি আলোচনা করতে আসছি। এটা যে আমার যে ট্যাগ ছিল আজকে, যে ইন্ডিয়ান মিডিয়া নিয়ে আর কি আমি কথা বলতে যাচ্ছিলাম, যে ইন্ডিয়ার যে মিডিয়ার যে বিভিন্ন আপনার ওদের যে সংবাদ মাধ্যমগুলো, ওগুলোর ব্যাপারে আর কি আসলে আমি একটু কথা বলবো। ইন্ডিয়ান মিডিয়াটা আসলে কেন এতটা মানে বর্তমান সময়ে রিসেন্টলি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি বিতর্কিত এবং সবচেয়ে বেশি বলা যায় যে ওদের যে চিন্তা ভাবনাগুলো সেগুলো অনেক বেশি ডিপ্লোম্যাটিক্যালি বলতে গেলে এক ধরনের অ্যাটাকিং মুডে ওরা কথা বলছে। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা একটু মানে পলিটিক্যাল স্যাটার থেকে একটু আলাদা। হয়তোবা আপনাদের কাছে কেমন লাগবে ব্যাপারটা সেটা বোঝাটা অনেক মুশকিল। আহ, সম্প্রতি 2024-23-এর শেষের দিকে ভারতে একটা সিনেমা রিলিজ হয়। সিনেমাটার নাম ছিল জওয়ান। শাহরুখ খান অভিনীত এই ছবিটা। এই ছবিটাতে একটা আহ, মানে গল্পটা নিয়ে ভারতে অনেক বেশি বিতর্ক তৈরি হয়। এতটাই বিতর্ক তৈরি হয় সেই সময় আহ, অনেক রকম চাপ এই সিনেমার যে ডিরেক্টর অ্যাটলি কুমার এবং শাহরুখ খান নিজেও অনেক বিতর্কের মুখে পড়ছিল। এটার কারণ ছিল হচ্ছে সিনেমার শেষের দিকে সিনেমাটার গল্প, যেহেতু এটা কোনো আমি কোনো ফিল্ম রিভিউ দিচ্ছি না, সিনেমার গল্পের একদম শেষ মুহূর্তে যেটা ঘটে যে শাহরুখ খানকে যে কোনো একটা বিষয়ে ও গল্পটা ছিল এরকম যে জনগণের যে ভোটের অধিকার, সে ভোটের অধিকারের উপরে শাহরুখ খান এখানে একটা কথা বলে যে আপনি আপনার ভোটটা এমন একজন ব্যক্তিকে দেন যে ব্যক্তিটা হয়তো বা সে করাপ্টেড কিনা সেটা বুঝে শুনে আপনি আপনার যে আঙ্গুল দিয়ে যে ভোটটা দিবেন সেটার অনেক গুরুত্ব আছে। এই বিষয়টা কিন্তু ওই জায়গাটাতে বোঝানো হয়েছে। এখন পুরো ব্যাপারটা যে ধরেন যে অনেকটা মানে আগে কখনো দেখি নাই বা আগে এই ধরনের কোনো কারিকুলাম আমরা দেখি নাই, ফিল্ম বলেন কোনো জায়গায় যে এই ধরনের নাটক বলেন কোনো জায়গায় যে দেখা হয়নি, এটা তেমন না। এই সামান্য একটা ব্যাপারটাকে এত বেশি বিতর্কিত করার পিছনে মেইন কারণ ছিল হচ্ছে মিডিয়া। কারণ হচ্ছে শাহরুখ খান যখন এই মুভিটা করে, এই মুভি রিলিজের পরে অনেকে বলা বলি করছিল যে এটা বিজেপি সরকারকে অনেকটা কোণঠাসা করার জন্য শাহরুখ খানের এই মুভিতে ইলেকশনের আগে এরকম একটা মানে সিচুয়েশন তৈরি করছে। ইংল্যান্ডে একটা ইন্টারভিউতে শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল। প্রশ্নটা ছিল এরকম: আফটার জওয়ান, আর ইউ থিঙ্ক দ্যাট ইউ আর এ গুড অ্যাক্টর অর কন্ট্রাভার্সিয়াল অ্যাক্টর? শাহরুখ খান এটার প্রশ্নের উত্তর দিয়েছিল যে আই থিঙ্ক ডেমোক্রেসি ক্যান নো। এই বিষয়টাতে অনেক বেশি মানে ডিপ্লোম্যাটিক্যাল একটা অ্যান্সার শাহরুখ খান দেয়। এই শাহরুখ খান এই প্রশ্নের অ্যান্সারটা এই জন্যই দিয়েছিল, শাহরুখ খান অনেক বুদ্ধিমান মানুষ, কারণ বিশ্বের সবচেয়ে রিচেস্ট যে অভিনেতা আছে তার ভিতর হচ্ছে শাহরুখ খান একজন, এবং খুবই বুদ্ধিমান একজন মানুষ। এবার আসি আমি মূল প্রসঙ্গে। এই পুরো ব্যাপারটাকে আমি কোন জায়গাটাতে আসলে আনলাম? শাহরুখ খানের এই ঘটনাটা তখনকার মিডিয়া, ভারতের মিডিয়া এতটা বেশি মানে প্লোরাইজড করেছে যে এটা বিজেপির বিপক্ষে চলে যাচ্ছে এরকম একটা ঘটনাকে তারা পাবলিশ করার চেষ্টা করছে। আমি দুটো ইউটিউব চ্যানেলের নাম বলবো, আপনারা যদি সময় পান এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা দেখবেন। আমি এটা এই ব্যাপারটাতে আমি আসছি। একটা হচ্ছে নিউজ লন্ড্রি। আপনারা যারা ইংলিশ সম্পর্কে মোটামুটি ভালো কিছু মানে লিসেনিংটা যদি ভালো শুনতে চান তাহলে আপনারা নিউজ লন্ড্রিটা ফলো করতে পারেন। খুবই ভালো চ্যানেল এবং ওরা খুবই যুক্তিযুক্ত মানে নিউজ প্রেজেন্ট করে এবং যেটা লিগ্যাল সেটাই বলে। ওদের কোনো অ্যাড মানে কোনো জায়গা থেকে কোনো স্পন্সর নিয়ে ওরা ইউটিউব চ্যানেলটা চালায় না। এটা 2011 কি 12 সাল থেকে ওরা ইউটিউবে আর কি ওরা অ্যাক্টিভ আর কি। আরেকটা হচ্ছে বিং অনেস্ট, এটা একটা ছোটো চ্যানেল কিন্তু আমার কাছে ওনাকে খুব ভালো লাগে। ওনার ভদ্রলোকের নামটা আমার জানা নেই, কিন্তু উনি খুব সুন্দর করে বিষয়গুলোকে উপস্থাপন করে। নিউজ লন্ড্রির ব্যাপারটা একটু আসি। নিউজ লন্ড্রি এমন একটা ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেলকে বিজেপির ইলেকশনের ঠিক আগে ওদের যে অফিস আছে সেই অফিসে ইনকাম ট্যাক্স দ্বারা একটা রেড মারা হয়। দেখেন,
একটা সামান্য ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটাকে তারা মানে এক ধরনের মানে ট্যাক্সের দোহাই দিয়ে ওরা ওইখানে রেড মারছে। এখন কথা হচ্ছে যে ভারত মানে একটা ডেমোক্রেসিতে মিডিয়া হচ্ছে সবচেয়ে বড় একটা পিলার। আই থিঙ্ক সো দ্যাট দ্য not only tall pillar, it's one kind of biggest pillar for any kind of democracy. If you want to survive like this situation, you can do everything if you think that your country belong with good democracy. এটারই কিন্তু মিডিয়া কিন্তু এভাবে কিন্তু আপনাকে সার্ভাইভ করতে হবে। মিডিয়া হলো যে কোনো দেশের জন্য একটা বিশাল বড় পিলার ডেমোক্রেসিতে। যদি আপনি চিন্তা করেন এই পুরো বিষয়গুলোতে আমি যখন মানে বললাম, এই ঘটনাগুলো বলার কারণ হচ্ছে যে যেখানে ইন্ডিয়া তার নিজের দেশের মিডিয়াকে ঠিক মতো কন্ট্রোল করতে জানে না, নিজের দেশের একটা সামান্য সিনেমাকে কেন্দ্র করে এত কন্ট্রোভার্সিয়াল ঘটনাগুলো ঘটাইতে পারে, সেখানে ইন্ডিয়ার বর্তমানে আমি যদি দেখি যে আপনারা যে কি রিপাবলিক বাংলার রিপাবলিক বাংলার যে ব্যক্তিটা, ওনার কি ময়নুক না কি যেন, যাই হোক, উনি তো আসলে যেভাবে নাচানাচি করতেছে মলম বিক্রেতার মতো, এটা তো অনেকেই অনেকভাবে ট্রোল করছে। কতটা স্টুপিড হলে একটা দেশকে নিয়ে ওনার চিন্তা, অনেক মানে উনি আসলে এখন একটা ব্যাপার হয়ে গেছে কি, উনি আসলে এখন টিকটক যোগানদাতা। আমার মনে হয় রিপাবলিক বাংলাকে নিয়ে একটু কথা বলি। এইখানে যেহেতু রিপাবলিক চ্যানেলটা নিয়ে কথা হচ্ছে, রিপাবলিক চ্যানেলের যে মেইন মানে সিও, যে আমি যতটুকু জানি যে অর্ণব গোস্বামী, আপনারা যারা মোটামুটি জানেন, অর্ণব গোস্বামী নিজেও কিন্তু একজন বিতর্কিত মানুষ। এই যে ভারত যে আমাদের দেশের ডেমোক্রেসি নিয়ে কথা বলতেছে, আমাদের দেশের যে মাইনরিটি নিয়ে কথা বলছে, 2020 সালে যখন করোনা সারা পৃথিবী স্তম্ভ হয়ে গেছিল, স্তম্ভিত আর কি, এই রিপাবলিক চ্যানেল থেকে শুরু করে ভারতের যতগুলো মিডিয়া আছে, সমস্ত মিডিয়াগুলো সুশান্ত সিং রাজপুত নামে যে নায়কটা মারা গিয়েছিল করোনার সময়, তাকে নিয়ে বিভিন্ন কাভারেজ করা শুরু করেছিল। এটাই ছিল মেন লাইমলাইট। কারণ হচ্ছে ভারত তখন করোনার সময় যে পরিমাণ ওরা যেদিন আর কি লকডাউনটা দেয়, নরেন্দ্র মোদী যখন লকডাউনের ঘোষণা দেয়, আপনারা এখনো ভিডিও উঠালে দেখতে পাবেন যে ওই সময়টাতে যে পরিমাণ বিভিন্ন এলাকা থেকে আরেকটা এলাকা, যেমন ধরেন ঢাকা থেকে ফেনী যাচ্ছে, আমার দেশের বাড়ি যেহেতু ফেনী, বা ঢাকা থেকে খুলনা যাচ্ছে, বা ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছে, তারা সবাই এক জায়গা মানে ব্লক হয়েছিল। এবং এটা নিয়ে সেই সময় ওদের দেশে যে পরিমাণ বিতর্ক তৈরি করছিল, এবং অনেক মানুষ ভারত কিন্তু লুকাইছে, অনেক মানুষ তাদের ওই সময় মারা গেছিল। মিডিয়া এমন একটা প্রোপাগান্ডা নিয়ে কথা বলছিল যে সুশান্ত সিং রাজপুতের যে মৃত্যুর ঘটনাটাকে ওরা করোনার ভিতরে এমনভাবে এস্টাবলিশ করছিল যে সেই সময়টাতে দেশের যে কন্ডিশন করোনা সংক্রান্ত কারণে, সেটা অনেকটাই তারা চাপাই গেছিল। এটা হচ্ছে ভারতের মিডিয়ার চরিত্র। আজকে আপনি যদি দেখেন যে আমাদের যে ভারত যেরকমভাবে আমাদের উপরে ডমিনেটেড করছে, বা আমাদের উপরে যেসব কথাবার্তা বলতেছে যে আমরা খেতে পারবো না, বা আমার নিজের এলাকা হলো ফেনী যে মানে কি চিকেন নেক যেটাকে বলে আর কি, এই যে এই সমস্ত কথাগুলো বলে ওরা এটা করবে, এটা দখল করে ফেলাবে। আপনার কাছে কি মনে হয় যে মানে ওরা এতটা সহজে যতটা বলছে, বা ওরা যেরকম ভাবে গঞ্জিকা সেবন করে কথাগুলো বলছে, এটা কি এতটাই সহজ? একটা দেশ, একটা জাতি, আমরা হ্যাঁ আমাদের অনেক ত্রুটি আছে, আমাদের অনেক ব্যালেন্স আছে, তবে আমি আমার দেশ নিয়ে একটা গর্ববোধ করি। আজকে আমি মিডিয়ার যে ব্যাপারটা নিয়ে আমি কথা বললাম, আমি ভিডিও বেশি বড় করব না, আমি এখন থেকে আরেকটু ছোট করার চেষ্টা করব, কারণ বড় করলে হয়তোবা অনেকের কাছে বোরিং ফিল হইতে পারে। আমরা একসাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা সবাই একসাথে বাস করি, এটা আমাদেরকে মানতে হবে, এটা আমাদেরকে মেনে চলতে হবে। আমার একটাই আশা যে আমার নিজেরও অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা আমি একসাথে বড় হয়েছি, আমার নিজের কর্মস্থলে এরকম আছে অন্য ধর্মের,
ও যেভাবে আমাকে অ্যাকসেপ্টেন্স করতেছে আমিও ওর অ্যাকসেপ্টেন্স করতেছি। আমাদেরকে মেনে নিতে হবে, আমাদেরকে একসাথে চলতে হবে। পৃথিবীতে একটাই শেষ কথা বলি, যে আমার রক্ত আর আপনার রক্ত যদি, একজন হিন্দু ধর্মের লোকের রক্ত যদি আর আমার রক্ত যদি একসাথে করেন, তাহলে কিন্তু কখনোই আপনি দুটাকে আলাদা করতে পারবেন না। এটা ইম্পসিবল। এটা একমাত্র সৃষ্টিকর্তাই হয়তো বুঝতে পারবে। তো এই ধর্মটাকে পুঁজি করে মিডিয়া বলেন বা যেভাবে ওরা এটাকে প্রোপাগান্ডা ইউজ করতেছে, এই জিনিসগুলো আসলে কখনোই একটা দেশের জন্য খুব একটা ভালো না। আপনার নিজের দেশ আপনি কিভাবে ভালোবাসবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আরেকটা দেশ আপনাকে ডিসিশন মেক করে দিতে পারবে না যে আপনি আসলে আপনার দেশকে কতটুকু ভালোবাসবেন। এটা মেক করার দায়িত্ব অন্য কোনো দেশ আপনাকে দেওয়ার ক্ষমতা নাই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।